হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট বা দ্বিতীয় একক অভিক্ষার বাংলার একটা নমুনা প্রশ্নপত্র বা সাজেশনের ক্লাস। এই সাজেশনে কিন্তু নমুনা প্রশ্নপত্র ছাড়াও কিন্তু এক্সট্রা আরও কিছু সাজেশনের প্রশ্ন থাকবে। তো এই ক্লাসটা কিন্তু তোমরা অবশ্যই শেষ অবধি দেখো, তোমাদের জন্য ক্লাসটা ভীষণ হেল্পফুল হবে। তো প্রথমেই তোমরা একটু সিলেবাসটা দেখে নাও। সিলেবাসে দেখো সাহিত্য মেলা থেকে রয়েছে দাঁড়াও, পল্লী সমাজ, ছন্নছাড়া, এছাড়া গড়াই নদীর তীরে বিভিন্ন কতগুলো গল্প এবং কবিতা রয়েছে, এবং পথের পাঁচালী থেকে থাকছে নবম থেকে অষ্টাদশ পরিচ্ছদ বা অষ্টাদশ পর্ব অবধি। আর ভাষা চর্চা থেকে থাকছে বাক্যের রূপান্তর, বাক্যের বিভিন্ন পদ, এক শব্দের একাধিক অর্থের প্রয়োগ আর পত্র রচনা। এরপরে দেখে নাও একটু নাম্বার বিভাজনটা। গদ্য থেকে এমসিকিউ থাকবে একটা, কবিতা থেকেও একটা, আর ব্যাকরণ থেকে 4টে এমসিকিউ থাকছে। এসিকিউ টাইপ দেখো গদ্য, কবিতা এবং সহায়ক পাঠ অর্থাৎ পথের পাঁচালী থেকে কিন্তু 2টো করে প্রশ্ন থাকছে। আর 3 নম্বরের প্রশ্ন থাকবে গদ্য, কবিতা এবং সহায়ক পাঠ পথের পাঁচালী থেকে একটা করে। আর পত্র রচনা কিন্তু থাকবে হচ্ছে 4 নম্বরের। এরপরে আমরা চলে যাব প্রশ্ন উত্তরে। প্রথমেই দেখো রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 6টি। আমি কিছু এক্সট্রা প্রশ্ন অ্যাড করেছি যেগুলো ইম্পর্টেন্ট। তো প্রথমেই দেখো রয়েছে আকবর লাঠিয়ালের ছেলের নাম গহর, জহর নাকি হীরক। সঠিক উত্তরটা হবে গহর। নেক্সট হচ্ছে পাড়াগার দুপহর ভালোবাসি কবিতায় কোন নদীর কথা আছে? গঙ্গা, ধানসিঁড়ি নাকি জলসিঁড়ি। সঠিক উত্তরটা হচ্ছে জলসিঁড়ি। নেক্সট হচ্ছে বিদ্যা বিনয় দান করে রেখাঙ্কিত পথটি হলো, এখানে রেখাঙ্কিত পথটা হবে বিনয়। একটু টাইপিং মিস্টেক হয়েছে, কিন্তু তোমরা জানো আমি ক্লাসের পিডিএফটা তোমাদের সাথে শেয়ার করি, সেই পিডিএফে কিন্তু আমি এগুলো ঠিক করে দেবো। আর পিডিএফটা কিভাবে পাবে সেটা জানতেও কিন্তু তোমাদের ক্লাসটা শেষ অবধি দেখতে হবে। তো এখানে সঠিক উত্তরটা কিন্তু হয়ে যাবে ব্যক্তিবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য নাকি গুণবাচক বিশেষ্যের মধ্যে সঠিক উত্তরটা হয়ে যাবে হচ্ছে গুণবাচক বিশেষ্য। তারপরে দেখো রয়েছে তোকে নিয়ে আর পারা যায় না নিম্ন রেখো পদটি হলো, এখানে আর শব্দটা বা যে নিম্ন আর পদটা কি বিশেষ্য, বিশেষণ নাকি অব্যয়? সঠিক উত্তরটা হচ্ছে অব্যয়। তারপরে রয়েছে ক্রিয়ার মূলকে বলে সমাপিকা, ধাতু নাকি অসমাপিকা। সঠিক উত্তর হচ্ছে ধাতু। তারপরে রয়েছে কনকনে ঠান্ডা বাতাস রেখাঙ্কিত পদটি হলো, এখানে কনকনে পদটি কি বিশেষ্যের বিশেষণ, সর্বনামের বিশেষণ নাকি বিশেষণের বিশেষণ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, বিশেষণের বিশেষণ। এরপরে রয়েছে একটি সংজ্ঞাবাচক বিশেষ্য হলো যমুনা, ধান নাকি লোহা। সঠিক উত্তর হবে যমুনা। তারপরে দেখো রয়েছে গড়াই নদীর তীরে কুটির খানিরে লতা পাতা ফুল জড়িয়ে মায়ায় না আদরে রয়েছে ঘিরে। সঠিক উত্তর হবে মায়ায় রয়েছে ঘিরে। এরপরে নাটোরের মহারাজের নাম ছিল জগদীন্দ্রনাথ, জগন্নাথ নাকি জগৎবন্ধু। সঠিক উত্তর হবে জগদীন্দ্রনাথ। এরপরে আমরা 2 দাগের প্রশ্ন দেখব। অতি সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর দাও, যেখানে কিন্তু 1 নম্বরের 6টা প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে বৃক্ষ শিশু কিভাবে জন্মলাভ করে? মাটি, উত্তাপ ও জল পেলে বীজ থেকে বেরিয়ে বৃক্ষ শিশু জন্মলাভ করে। ছন্নছাড়া কবিতাটিতে বর্ণিত গাছটি কোথায় দাঁড়িয়েছিল? ছন্নছাড়া কবিতাটিতে বর্ণিত গাছটি গলির মোড়ে দাঁড়িয়েছিল। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে ক্লাসটা যদি ভালো লাগে ক্লাসটাকে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দিও। 3 নম্বর প্রশ্ন দেখো রয়েছে ভূমিকম্পের বছর সেটা, সে বছর প্রভিন্সিয়াল কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সে বছর প্রভিন্সিয়াল কনফারেন্স নাটোরে অনুষ্ঠিত হয়েছিল। 4 নম্বর প্রশ্ন তাহাদের বাড়িতে এরকম জিনিস নাই, কোন জিনিস দেখে অপুরি কথা মনে হয়েছিল? প্রশ্নটা কিন্তু রয়েছে পথের পাঁচালীর। হরিহরের শিষ্য লক্ষণ মহাজনের বাড়ির কড়ির আলনা, রং বেরঙের ঝুলন্ত শিকা, পশমের পাখি, কাঁচ ও মাটির পুতুল, সোলার গাছ দেখে অপুরি কথা মনে হয়েছিল। 5 নম্বর প্রশ্ন মানুষ বড় একলা, কবির এমন মনে হয়েছে কেন? ব্যস্ততম জগতে সবাই ছুটছে, কেউ কারো কথা মনে করছে না, যারা গতি হারিয়ে ব্যস্ত জগতের সাথে তাল মেলাতে পারছে না তারাই একলা হয়ে পড়ছে। 6 নম্বর প্রশ্ন গ্রামের একমাত্র ভরসা বলতে পল্লী সমাজে কি বোঝানো হয়েছে? 100 বিঘার মাঠটাই ছিল গ্রামের একমাত্র ভরসা, কবিতায় পল্লী সমাজে কিন্তু সেটাই বোঝানো হয়েছে। তারপরে রয়েছে দেখো বাড়ি আসিয়া অপু দিন 15 ধরিয়া নিজের অদ্ভুত ভ্রমণ কাহিনী বলিয়া বেড়াইতে লাগিল। তার ভ্রমণ কাহিনী অদ্ভুত কেন? অপু তার বাবা হরিহরের সঙ্গে প্রথমবার গ্রামের বাইরে লক্ষণ মহাজনের বাড়িতে গিয়ে যেসব নতুন নতুন জিনিস দেখেছিল ও উচ্চমানের খাদ্য খেতে পেয়েছিল তা সে নিজের এই ছোট্ট জীবনে কখনো দেখেনি, তাই এই ভ্রমণ তার কাছে অদ্ভুত ছিল। এরপরে হচ্ছে ডাহুক মেয়ে কারা? ডাহুক মেয়ে বলতে এক জাতীয় জলচর স্ত্রী পাখিকে বোঝানো হয়েছে।
এরপরে আমি 1 মার্কসের আরও কিছু এক্সট্রা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করেছি। যেমন দেখো, বুকু কোথায় বসে খেলা করছিল, দাঁড়াও কবিতায় মানুষ ও দাঁড়াও শব্দটি কতবার আছে, বনভোজনে কি কি রান্না হয়েছিল, এটা হচ্ছে পথের পাঁচালীর প্রশ্ন। রামচরণ জেলের ছেলের নাম কি, সমন কি বেশি হাজির হয়। আমি প্রশ্নগুলো সবকটা আর পড়লাম না, তোমরা দেখতেই পাচ্ছ, এবং আমি যে পিডিএফ শেয়ার করবো তো সেটা তোমরা যদি নিয়ে নাও তাহলে তোমাদের কাছে কিন্তু প্রশ্নগুলো এমনি তোমার থেকে যাবে। তো দেখো, এরপরে আমরা চলে যাব হচ্ছে 3 নম্বরের প্রশ্নে। তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তারাও কবিতায় যে কবি কাদের পাশে এসে দাঁড়াতে বলেছেন, তুমি কিভাবে তাদের পাশে দাঁড়াতে চাও। এই প্রশ্নটা কিন্তু 3 নম্বর মানের প্রশ্ন। এবারে যে প্রশ্নগুলো শেয়ার করবো সেগুলো সবকটাই হবে 3 নম্বরের প্রশ্ন। তোমাদের কিন্তু পরীক্ষায় 3টে প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো উত্তরটা হচ্ছে, কবি শক্তি চট্টোপাধ্যায় প্রতিটি মানুষকে অসহায় নিঃসঙ্গ মানুষের পাশে এসে দাঁড়াতে বলেছেন। মানবিক বোধ সম্পন্ন বিবেকবান মানুষের প্রতি কবির এই আহ্বান। প্রত্যেক অসহায় নিঃসঙ্গ দুঃখ কষ্টে জর্জরিত অবসাদগ্রস্ত পীড়িত মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। সংকীর্ণতা ও হীনতাকে তুচ্ছ করে পাখির মতো সহজ সারল্যের সাথে ভালোবাসা, বিশ্বাস ও দয়া মায়ার মতো মানবিক গুণগুলো সাথে নিয়ে পীড়িত মানুষগুলোর পাশে এসে দাঁড়াতে হবে। নেক্সট প্রশ্ন, অপু তার বাবার শিষ্যের বাড়িতে বধূটির ঘরে নিমন্ত্রণ খেতে গিয়ে অবাক হয়ে গিয়েছিল কেন। উত্তর, অপু তার বাবার শিষ্য লক্ষণ মহাজনের বাড়িতে ঘুরতে গিয়েছিল। সেখানে তার ছোট ভাইয়ের বধূর ঘরে সে নিমন্ত্রণ খেতে যায়। খেতে বসে খাবারের জিনিসপত্র ও আয়োজনের ঘটা দেখে অপু অবাক হয়ে যায়। একটা রেকাবিতে আলাদা করে নুন লেবু দেওয়া ছিল, প্রতিটা তরকারির জন্য ছিল আলাদা 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 বাটি। এছাড়াও ছিল তার ও তার দিদির প্রিয় খাদ্য লুচি। শুধু তারই জন্য ছিল একটা বড় গলদা চিংড়ির মাথা। বাড়িতে অনেকদিন তাদের সকাল বিকেল জলখাবার না খেয়েই কেটে যায়। ভালো খাবার এতদিন অপুর স্বপ্নেই ছিল কেবল। তাই খাবারের আয়োজন দেখে অপু খুবই অবাক হয়ে যায়। পরের প্রশ্ন হচ্ছে, রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। রমেশের বিস্ময়ের কারণ কি ছিল। রমেশ গ্রামে দীর্ঘদিন পর এসেছিল। এখানে তার আপন বলতে কেউ ছিল না, কিন্তু রমা ছিল তার মনের একান্ত কাছের। সে ছিল তার বাল্য সখী। তার উপর মনে মনে রমেশ নির্ভর করত। তাই সে বাঁধ কেটে জল বের করে দেবার জন্য রমার অনুমতি নিতে এসেছিল। রমা উত্তরে তাকে জানায়, মাছ বাঁধ থেকে বেরিয়ে গেলে যে টাকার ক্ষতি হবে, সেই লোকসান সে করতে পারবে না। বাঁধ কাটায় রমা রাজি হবে না একথা রমেশ স্বপ্নেও ভাবতে পারেনি। তার মনে একটা ধারণা জন্মেছিল, তার একান্ত অনুরোধ রমা বোধহয় ফেলতে পারবে না। তাই রমার মুখে কথা শুনে রমেশ বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল। এর পরের প্রশ্ন দেখো, 3.4 রয়েছে, এবারের যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি। কবিতায় কবি প্রকৃতির সঙ্গে একাত্ম যে গ্রামীণ কুটিরের জীবন্ত ছবি এঁকেছেন তার বিবরণ দাও। কবি জসীমউদ্দিন গড়াই নদীর তীরে অবস্থিত একটি কুটিরের সঙ্গে প্রাকৃতিক নিবিড় সম্পর্কের এক জীবন্ত ছবি এঁকেছেন। কুটিরটিকে ঘিরে আছে নানা জাতীয় লতা পাতা ও বিভিন্ন রকমের বুনো ফুল গাছ। লাউ কুমড়ো ঝাড়ের নিচে নোটে শাকের লাল রঙের উজ্জ্বলতা মনকে ভরিয়ে দেয়। বিভিন্ন পাখিও এই কুটিরের টানে এখানে আসে এবং গাছের শাখায় বসে নির্ভয়ে গান ধরে। উঠোনে শুকোতে দেওয়া মটর, মসুরের ডাল, কালো জিরা, ধনে, লঙ্কা মরিচকে দেখে মনে হয় যেন আলপনা আঁকা উঠোন। ছোট্ট এই কুটিরটির সমস্ত আনন্দই যেন জীবন্ত ছবির মতো প্রকাশ পেয়েছে। সমস্ত প্রকৃতি মায়া মমতায় এই গ্রামীণ কুটিরটিকে বেষ্টন করে আছে। পরের প্রশ্ন, বনভোজনের স্থানটির বর্ণনা দাও। বনভোজনের স্থানটি ছিল বড় সুন্দর। চারিদিক বন ঝোপ, একদিকে তেলাকোচা লতার দরুনি, বেলগাছের তলায় জঙ্গলের শেওড়া গাছের ফুলের ঝাড়, আধপোড়া কটা দূর্বা ঘাসের ওপর খঞ্জনি পাখিরা নেচে ছুটে বেড়াচ্ছে। নির্জন নেভৃত ঝোপের আড়ালে নেভৃত স্থানটি। ঝোপের মাথায় নতুন কচি পাতা, ঘেটু ফুলের ঝাড়, বাতাবি লেবুর গাছের মাথায় থোপা থোপা সাদা ফুলে ভরে গেছে। এরপরে রয়েছে, গাছের জীবন মানুষের ছায়া মাত্র। লেখকের এমন উক্তি অবতারণার কারণ বিশ্লেষণ করো। তোমাদের কিন্তু 3টে পরীক্ষায় প্রশ্ন আনসার করতে হবে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে এই নয় 6 নম্বর প্রশ্ন শেয়ার করছি। যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি কিন্তু সেগুলো দেওয়ার এখানে চেষ্টা করেছি। আর কিছু অ্যান্সার আমি দিয়ে দিয়েছি, কিছু অ্যান্সার আমি দিইনি। সেগুলো তোমরা আমার বাকি ক্লাসগুলো যেগুলো লিঙ্ক প্লেলিস্টে থাকবে সেখানে কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো দেখো উত্তরটা, লেখক জগদীশচন্দ্র গাছকে ভালোবাসতে শিখে অনুভব করেছেন যে গাছের জীবন অনেকটা মানুষের মতো। মানুষ যেমন সন্তানকে জীবন দিয়ে রক্ষা করে, গাছ তেমনি তার জীবন দিয়ে সন্তানকে রক্ষা করে। গতি যেমন মানুষের জীবন, গতি তেমন গাছেরও জীবন। গাছ তার ডালপালা বহুদূর বিস্তার করে। খাদ্যের অভাবে, পানীয় জল ও উত্তাপের অভাবে তার মৃত্যু ঘটে। বৃক্ষদের মধ্যে একে অপরকে সাহায্য করতে দেখা যায়। তাদের একে অপরের সাথে বন্ধুত্ব হয়। এছাড়া মানুষের সর্বোচ্চ গুণ স্বার্থত্যাগ, তাও গাছেদের জীবনে দেখা যায়। তাই লেখক বলেছেন, গাছের জীবন মানুষের ছায়া মাত্র।
এরপরে দেখো 3 নম্বরের আরো কিছু এক্সট্রা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, যেমন রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কি? উত্তরে চাষিরা কি বলেছিল? ঘেসবেন না ওদের কাছে, এই সাবধান বাণী কে উচ্চারণ করেছেন? ওদের কাছে না ঘাসার পরামর্শ দেওয়া হলো কেন? তারপরে রয়েছে রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে, পাড়াগার দুপহর ভালোবাসি কবিতায় কবির এমন অনুভূতির কারণ কি? এখানে আরো একটা প্রশ্ন দেখতে পাচ্ছ। এখানে যেমন রয়েছে দুর্গা অপু কিভাবে রেলের রাস্তা দেখার চেষ্টা করছিল, সব পথে ঘুরেছি বৃথাই, সব পথে বলতে কি বোঝানো হয়েছে, পথে ঘোরা খুবই বৃথা হয়েছে কেন? আরো 2-3টে প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এই প্রশ্নগুলো কিন্তু পিডিএফ এ দেওয়া থাকবে, তাই তোমরা চাইলে কিন্তু পিডিএফটা ডাউনলোড নিতে পারো আমার থেকে, এবং সেখানে কিন্তু তোমরা এই সবগুলোই পেয়ে যাবে। এরপরে দেখো রয়েছে 4 নম্বরের যে কোনো একটি পত্র রচনা লেখো। হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ, এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো, অথবা তোমার এলাকায় জলাভূমি সংরক্ষণে পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়ে সংবাদপত্রের সম্পাদককে চিঠি লেখো। আমি এখানে একটা চিঠির অ্যান্সার শেয়ার করেছি, তোমরা যদি চাও যে আমি তোমাদের বইতে হাতে কলমে যে চিঠিগুলো দেওয়া রয়েছে সেগুলোর অ্যান্সার শেয়ার করি, তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি তাহলে কিন্তু অবশ্যই সেগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে উত্তরটা দেখে নাও, এখানে বিষয়টা তোমরা লিখবে, এবং এই বাসায় দেখতেই পাচ্ছ যে পত্রিকা তার অ্যাড্রেস সহ সেটা আমি দিয়েছি, যেমন সম্পাদক সময় পেশু, আনন্দবাজার পত্রিকা। এখানে তোমরা যেদিন চিঠিটা লিখবে সেই ডেটটা লিখবে, এবং তারপরে চিঠিটা শুরু করবে এইভাবে, সবিনয় নিবেদন, হাবড়ার পশ্চিম পাড়া সংলগ্ন গুরুদাস বাগান অঞ্চলে বিস্তীর্ণ জলাভূমি রয়েছে। সম্প্রতি ওই জলাভূমির পশ্চিম অংশে জনৈক অসাধু প্রমোটার কাবেরী টাওয়ার নামে একটা বহুতল আবাসন বানানোর কাজে ওই জলাভূমি বুঝিয়ে নির্মাণ কার্য চালাচ্ছেন। আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে এই ভয়ঙ্কর ঘটনাটি আমি সংশ্লিষ্ট পৌরসভার নজরে আনতে চাইছি। গোপনে এই ধরনের সবুজ ধ্বংসের প্রক্রিয়া সমস্ত অঞ্চলের বাস্তুতন্ত্রকে বিপন্ন করবে। এ ধরনের যে কোনো কাজই দেশের আইন বিরুদ্ধ। যত দ্রুত এই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা যায় ততই মঙ্গল। অবিলম্বে জলাভূমি বুঝিয়ে নির্মাণ কাজ স্থগিত করা হোক এবং দোষী প্রমোটারকে গ্রেপ্তার করা হোক। আশা করি ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে আপনি আমার পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। নমস্কারান্তে, সুমনা রায়। এখানে আমি একটা কাল্পনিক নাম দিয়েছি, তোমরা তোমাদের নাম দেবে এবং তোমাদের ঠিকানাটা কিন্তু এখানে দিয়ে দেবে। আবার বলছি, তোমরা যদি চাও যে তোমাদের বইয়ের হাতে কলমে যে চিঠির কোশ্চেনগুলো দেওয়া রয়েছে সেগুলোর অ্যান্সার আমি শেয়ার করি, তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি কিন্তু অবশ্যই শেয়ার করব। আর ক্লাসটা যদি ভালো লাগে এবং ক্লাসের পিডিএফটা তোমরা যদি পেতে চাও তাহলে ক্লাসটাকে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং তারপরে স্ক্রিনে দেওয়া এই মেল আইডিতে আমাকে মেল করবে, studyandcraftwithpooja@gmail.com। এই মেল আইডিতে আমাকে মেল করবে। সাবজেক্টের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটাই লিখবে। প্রয়োজনে গার্জিয়ানের হেল্প নিয়ে মেলটা আমাকে পাঠাতে পারো। কম্পোজ মেলে তোমাদের নামটা লিখে পাঠিয়ে দিলেই কিন্তু খুব ইজিলি তোমরা এই নোটসের পিডিএফটা কিন্তু পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।